পরিবেশ মন্ত্রণালয়ে মাত্র 2 গুণের কাছাকাছি আমাদের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। পরিবেশের লাভ হবে এবং মানুষের সরাসরি উন্নতি সাধিত হবে, সেই মন্ত্রণালয়গুলোতেও আমরা লক্ষ্য করছি যে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে না। কোন এলাকায় কোন ধরনের ঝুঁকি আছে এবং কোন মন্ত্রণালয় কত টাকা পাবে সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে এটা নির্ধারণ হওয়ার কথা। এটাকে কিন্তু স্থানীয় পর্যায়ে অর্থায়নের কৌশলটা ঠিক করা উচিত, যেটা এখন বর্তমানে ব্যবস্থায় নেই, এবং আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও আমাদের সংস্কার করা উচিত। উজ্জ্বল, আমরা দেখছিলাম পরিবেশ দূষণের পাশাপাশি ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে বিপুল পরিমাণে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ, এবং সেই বিবেচনায় এ খাতে কিন্তু বরাদ্দ বাড়ছে না। এতে করে যেটুকু বরাদ্দ রয়েছে তাও কিন্তু আসলে ন্যায্যতার ভিত্তিতে যে সমবন্টন সেটি হচ্ছে না, এবং বিশেষজ্ঞরা বলছেন অর্থের যেই বরাদ্দ সেটি নিয়ে কার্যকর ব্যবহারও প্রশ্ন থেকে যায়। এ নিয়ে এখন দুপুরে থাকছে প্রতিবেদন। পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ এবং আমি তানজিলা খান মেম। The injured peacekeepers are from Bangladesh Army, Captain Muhammad Mustafizur Rahman, Engineers. Captain Interpreter, Mr. Ryan Rabbani. Sergeant Muhammad Hafizur Rahman, Armored, on the 4th of November 2023. শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। বিশ্ব শান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। অস্ত্রের পেছনে ব্যয় কমিয়ে মানবজাতির কল্যাণে খরচ বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে মিশনে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত, তবে শুরুতে জলবায়ুর ক্ষতি মোকাবিলায় অপ্রতুল বাজেট প্রসঙ্গ। পরিবেশ দূষণ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনজনিত নানা হুমকির মুখে বিপন্ন পরিবেশ ও জীবন। তবে পরিবেশগত সংকট যত, তা মোকাবিলায় জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ ততটাই অপ্রতুল। জলবায়ু ও পরিবেশবিদরা বলছেন, ন্যায্যতার ভিত্তিতে বাজেট বৃদ্ধির সাথে জলবায়ু অর্থায়নের কর্মকৌশল প্রণয়ন জরুরি। আরও জানাবেন সাজিদ আরাফাত। কখনো তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জীবন, আবার কখনো ঘূর্ণিঝড়ে এলোমেলো বিচ্ছিন্ন জনপদ। প্রাকৃতিক দুর্যোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এখন, তাই বৈরিতাকে সঙ্গী করেই পথ চলতে হয় দিন, মাস, বছর। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বাড়ছে বাংলাদেশে। অতিরিক্ত কার্বন নিঃসরণে বাড়ছে তাপমাত্রা, কোমলতা হারাচ্ছে প্রকৃতি, বাড়ছে আকস্মিক বন্যা, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা পরিবেশগত সংকট। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বিশ্বে জলবায়ু অভিবাসনের ঝুঁকি সূচকে 7ম অবস্থানে বাংলাদেশ। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সের তথ্যমতে বৈশ্বিক সূচকে 180 দেশের মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি ঝুঁকিতে মাত্র 3টি দেশ। আইপিসিসির একটি গবেষণায় আশঙ্কা করা হচ্ছে 2050 সালের মধ্যে দেশের 13.3 মিলিয়ন মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসী হবেন। এছাড়া দেশের 17% ভূমি এবং 30% খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে। আর এসব কারণে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশ। তবে তা মোকাবেলায় জাতীয় বাজেটে যে বরাদ্দ, তা কি পর্যাপ্ত? বিগত বাজেট পরিসংখ্যানে দেখা যায় 2020-21 অর্থবছরে বরাদ্দ ছিল 1246 কোটি টাকা। 2021-22 অর্থবছরে যা কমে দাঁড়ায় 1223 কোটি, আর সবশেষ অর্থবছরে তা সামান্য বেড়ে হয় 1639 কোটি টাকা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় 2018-19 অর্থবছর থেকে আগামী 5 বছর 25টি মন্ত্রণালয়কে আলাদাভাবে বরাদ্দ দেয়া হচ্ছে। সবশেষ অর্থবছরে বরাদ্দের পরিমাণ 37,000 কোটি টাকার বেশি। তবে এই বরাদ্দ কিভাবে কোন কাজে ব্যবহার হচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। দুর্যোগের পরিমাণ বাড়তে থাকলেও বাংলাদেশের জাতীয় বাজেটে জলবায়ু সম্পর্কিত ব্যয়ের পরিমাণ বাড়ছে না বলে অভিযোগ পরিবেশবিদদের। এই ঝুঁকি মোকাবিলায় বরাদ্দকে অপ্রতুল বলছেন তারা। তাদের পরামর্শ, পরিবেশের সুরক্ষা ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বাড়াতে হবে তহবিল।
জাতীয় বাজেট বৃদ্ধি পেয়েছে আমাদের 15 থেকে 20 গুণ বেশি, আর এই পরিবেশ মন্ত্রণালয়ে মাত্র 2 গুণের কাছাকাছি আমাদের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। শুধু যে পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধিতে অবহেলার ভিতরে আছে তা না, জনস্বাস্থ্য রিলেটেড বা জনগণ সম্পৃক্ত যেই মন্ত্রণালয়গুলো, যেগুলোতে বাজেট বরাদ্দ করলে সরাসরি মানুষ এবং পরিবেশের লাভ হবে, পরিবেশ এবং মানুষের সরাসরি উন্নতি সাধিত হবে, সেই মন্ত্রণালয়গুলোতেও আমরা লক্ষ্য করছি যে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে না। কোন এলাকায় কোন ধরনের ঝুঁকি আছে এবং কোন মন্ত্রণালয় কত টাকা পাবে বা তার ঝুঁকি অনুযায়ী তহবিল পাবে কি পাবে না, সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে এটা নির্ধারণ হওয়ার কথা। আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা বরঞ্চ যেটা অনেকটাই দেখা যাচ্ছে যে জলবায়ু তহবিলের নামে সেই প্রকল্প আসলে বাস্তবে উন্নয়ন প্রকল্প হচ্ছে, আবার উন্নয়ন প্রকল্পে আবার কোনো অংশ জলবায়ু প্রকল্পের বা জলবায়ু অভিযোজন কার্যক্রমে ব্যবহার হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞদের দাবি, জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নের কর্মকৌশল প্রণয়ন জরুরি। বলছেন, টেকসই অগ্রগতির পথে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ন্যায্যতার ভিত্তিতে বাজেট বৃদ্ধি করে তার সঠিক বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোরও তাগিদ তাদের। বাস্তবায়নের ক্ষেত্রে এটাকে কিন্তু স্থানীয় পর্যায়ে অর্থায়নের কৌশলটা ঠিক করা উচিত, যেটা এখন বর্তমানে ব্যবস্থায় নেই। এবং আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও আমাদের সংস্কার করা উচিত, যেন আমরা এই স্থানীয় অর্থগুলো আমরা সরকারের যে জাতীয় অভিযোজন পরিকল্পনা বলি বা জাতীয় যে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্ম পরিকল্পনা, ওইটাতে যেন আমরা ব্যয় করতে পারি। জলবায়ু তহবিলটি আমাদেরকে আরও বড় করা দরকার এবং এটির জন্য আলাদা করে বাজেট দেওয়া দরকার। ডেল্টা প্ল্যান কিংবা আমাদের এনডিসি কিংবা আমাদের মুজিব ক্লাইমেট প্ল্যানের ভিতরে রেখেই আমাদের কিন্তু এই বরাদ্দটা দেওয়ার সুযোগ রয়েছে। প্রকৃতিকে কবজা করার চেষ্টা নয়, বরং মৈত্রী ও বন্ধুতার মধ্য দিয়ে নির্মল হবে পরিবেশ ও জীবন। আর তাই বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে বাঁচাতে পর্যাপ্ত অর্থায়ন ও সঠিক পদক্ষেপের তাগিদ পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞদের। সাজিদ রাফাত, এখন, ঢাকা। অস্ত্র প্রতিযোগিতা যত বাড়ছে পৃথিবীতে ততই শান্তি নষ্ট হচ্ছে। তাই অস্ত্রের পেছনে ব্যয় কমিয়ে শিক্ষা ও চিকিৎসা তথা মানব কল্যাণে খরচ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে আরও বলেন, অতীতের চেয়ে বিশ্ব শান্তি রক্ষা আরও কঠিন হয়ে গেছে, তাই উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে শান্তিরক্ষী বাহিনী প্রস্তুত করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন দেবরাজ দেব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আগামীর ভবিষ্যৎ সুন্দর করতে জাতিসংঘ বিশ্বের সংঘাতময় ও বিরোধপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করে। সেই সব বীরদের সম্মান ও স্মরণ করার দিন অর্থাৎ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। 3 দশক ধরে শান্তি মিশনে কাজ করে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মাত্র 15 জন থেকে শুরু হয়ে 1,94,856 জন সদস্য 43টি দেশে কাজ করেছে। প্রাণ ঝরেছে 168 জনের। নারী সদস্যদের অংশগ্রহণ এ যাবৎ 3038 জন। বিশ্বে বাংলাদেশকে করেছে গর্বিত অংশীদার। শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শুরুতেই মিশনে আহত 3 জন সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মিশন সংক্রান্ত জার্নালের মোড়ক উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে এখন শান্তি রক্ষা কঠিন। বাংলাদেশ সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে বলেও জানান সরকার প্রধান। বিশ্বব্যাপী শান্তি মিশনে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অস্ত্রের প্রতিযোগিতা যতই বাড়ছে ততই বিশ্ব শান্তি বিনষ্ট হচ্ছে। অস্ত্রের পেছনে খরচ না করে মানুষের কল্যাণে খরচ বাড়ানোর আহ্বান জানান তিনি। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। মূল পর্ব শেষে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত শান্তিরক্ষীদের সাথে ভিডিও কলের মাধ্যমে তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
The mercy of God is দেবরাজ দেব, এখন, ঢাকা। এবার রাজধানীতে বসবে মোট 20টি কোরবানির পশুর হাট, 11টি দক্ষিণে আর 9টি উত্তর সিটিতে। হাটের বর্জ্যে নগরের পরিবেশ যেন দূষিত না হয় সেটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। হাট নিয়ে সবসময় কিন্তু চ্যালেঞ্জ থাকে, হাটগুলোকে সুন্দর ম্যানেজমেন্ট করব, আমি নগরবাসীর সহযোগিতা চাই। হাটের বর্জ্য এবং কোরবানির বর্জ্য অপসারণের যে আমাদের প্রস্তুতি কাজ, সেগুলো আমাদের এখন চলছে। এবার ইনশাআল্লাহ আরও সুন্দর, আরও সুষ্ঠুভাবে সুফল দিতে পারবো। সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি এবং কিভাবে এটার দূষণটা কমানো যায়। ঢাকার মতো একটা জায়গা যেখানে আমার অনেক কিছুই কিন্তু সীমিত আকারে আছে, সুতরাং এই বিষয়টা আমরা অবশ্যই দেখছি। এখন দুপুরে কিছুক্ষণ পরে এ নিয়ে থাকছে প্রতিবেদন। অ্যাপ ও আর্দ্রতা জটিলতায় সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন না চাষিরা। বগুড়ার হাট বাজারে সরকার নির্ধারিত দামের তুলনায় 150 থেকে 200 টাকা কমে বিক্রি হচ্ছে ধান। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। এদিকে বাজারে সরবরাহ থাকায় কমেছে চালের দামও। ধান চালের বাজার নিয়ে বগুড়া থেকে মাজেদুর রহমান এবং চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের রিপোর্ট। বগুড়ায় বিস্তীর্ণ মাঠে চলছে ধান কাটামারাইয়ের ব্যস্ততা। এরই মধ্যে প্রায় 70% ধান কাটামারাই শেষ হয়েছে জেলায়। হাট বাজারেও বেড়েছে ধানের সরবরাহ। তবে অ্যাপ জটিলতায় সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন না বেশিরভাগ কৃষক। এতে বাজারে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সরকার নির্ধারিত ধানের দাম 1280 টাকা হলেও বগুড়ার ঘোড়াধাপ হাটে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1080 টাকা দরে। সেখানেই সরকার নির্ধারিত দামের তুলনায় 150 থেকে 200 টাকা দাম কম পাচ্ছেন তারা। ধানের দাম আজকে থাকা লাগতো 1200 টাকা, সেই ধান 1050 টাকা দাম। আর সরকার যে রেট দিচ্ছে 1280, তাতে তো কোনো গারস্থর কোনো অস্তিত্বই থাকে না। কৃষক যদি এখন কিষান নেয়, সেই কিষানের রেট দিচ্ছে 1200 টাকা। আর ধান যদি আমরা 1280 টাকা বেচতে আসি, তো বলে অ্যাপসের মাধ্যমে নিতে হবে, কেউ বলে ধান শুকনা না, কেউ বলে কাঁচা। তাহলে আমরা কিভাবে বাঁচবো বলেন? কামলের দাম বেশি, খরচা বেশি, সারের দাম বেশি, কিন্তু পর্তনের দাম বেশি, এদের পড়তে আসতেছে না। এদিকে কম দামে ধান কিনছেন মিল মালিকরা। তারা বলছেন সরকার নির্ধারিত মূল্যে চাল দিলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। আজকে যে পরিস্থিতিতে ধান কেনা হচ্ছে, এই অবস্থায় যদি সরকারের ধান চাউল দেওয়া হয়, আমাদের কোনো ক্ষতি হবে না। 70 টাকা কাঁচা ধান, এ ধান শুকাইয়ে আরও দাম অনেক বেশি পড়ে যায়, কিন্তু ওই আপনার 45 টাকা কেজি ধরে সরকারের চাল দিলে লাভ হবে না। বগুড়া সদরে ঘোড়াধাপ এ হাটে আজকে মোটা জাতের ধান বিক্রি হয়েছে 1050 থেকে 1100 টাকায়। আর চিকন জাতের কাটারি জাতের যে ধানটি সেটি বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। সেই অনুসারে চাল করতে খরচ হয় 44 থেকে 45 টাকা। অন্যান্য খরচ বাদে 50 টাকাও যদি খরচ হয়, তাহলে হাট বাজারে কত দামে বিক্রি হচ্ছে তা জানতে এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী শোয়েব রহমান। ধন্যবাদ মাজেদ। উত্তরবঙ্গের চাল যখন চট্টগ্রামের বাজারে আসছে, তখন সেখানকার যে মূল্য, তার সাথে এখানকার মূল্যের যে পার্থক্য দাঁড়ায় তা অস্বাভাবিক। ধান সংগ্রহ এবং সেই ধান থেকে চাল উৎপাদন, তার সাথে পরিবহন ও শ্রমিক খরচ যুক্ত হয়ে চট্টগ্রামে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 55 টাকার উপরে। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন এবং কৃষক পর্যায়ের দাম বিবেচনায় চালের দাম আরও কম হওয়ার কথা। তাহলে কেন চালের দাম আশানুরূপ কমেনি, সেটি এখন আমরা জানার চেষ্টা করব। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি চালের বাজার এই পাহাড়তলী বাজার। এখানে উত্তরবঙ্গের দিনাজপুর, বগুড়া, নাটোর, নওগাঁ, এছাড়াও কুমিল্লা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকেও চাল আসছে। পাহাড়তলী এবং চাকতাই বাজার মিলে দৈনিক প্রায় 1300 টন চাল বেচাকেনা হয়। এ বাজারে কদিন ধরেই কমছে চালের দাম। বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজারে সব ধরনের চালে প্রতি বস্তায় দাম কমেছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। বড় মৌসুমে চালের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। সামনে দাম আরও কমার আশা তাদের। চিকন চাল যথেষ্ট কম, মোটা চালের কিছুটা সংকট আছে মার্কেটে। আপনার সন্না বলেন, গুটি বলেন বা সন্না 5 বলেন, ওগুলো এখন সিজন নাই, মার্কেটে শর্ট, ওই কারণে ওগুলো একটু প্রাইসও বেশি। এমনি অন্যান্য চালগুলো স্থিতিশীল। তবে কৃষক পর্যায়ে ধানের দাম বিবেচনায় চালের দাম আশানুরূপ কমেনি বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলছেন বস্তার গায়ে দাম লিখে দেয়ায় দাম কমানোর সুযোগ নেই। তবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অন্য ব্যবসায়ীরা। এইবার যে ফসল হয়েছে আমাদের দাম আরও অনেক কমার কথা, কিন্তু এর মধ্যে সরকার একটা যে আমাদের প্রজ্ঞাপন জারি করছিল,
এই প্রজ্ঞাপনের কারণে কিছু আমরা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো আমার মনে হয় বস্তার গায়ে যদি রেটটা না থাকে, যেহেতু কাঁচামাল গায়ে রেট লেখার কারণে আমরা একটু সমস্যার সম্মুখীন হয়েছি। যে তথ্যগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং বাংলাদেশে বিশেষ করে ভোক্তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যায় একটু ঠকে, সেখান থেকে ওরা কিন্তু রেহাই পাওয়ার এটা একটা অনেকটা যুগোপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করি। চাউল এখন বর্তমানে সরকার চাউল নিতেছে, প্রক্রিয়ামান চলতেছে, এই জন্য একটু চাউলের একটু ক্রাইসিস আছে। সবাই মিলে সরকারকে তার ঠিকমতো চাউলটা দিতে হবে, এই জন্য একদিকে একটু চাউল কম আসতেছে। এই জন্য তারপরও আমরা মনে করি যে এটা প্রক্রিয়ামানটা শেষ হওয়ার পরে চাউলের দামটা অবশ্যই কমবে। এখনও দেশের অনেক অঞ্চলে ধান কাটা শেষ হয়নি, আবার যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক অঞ্চলের ধান বাজারে আসেনি। সেসব ধান বাজারে এলে চালের দাম আরও কমার সম্ভাবনার কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের। নানান অজুহাতে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির পক্ষে সাফাই গাইবেন, এটি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক উৎপাদন হয়েছে, কিন্তু তারপরও আশানুরূপ কমেনি চালের দাম। কিন্তু ঘামে শ্রমে যে সকল কৃষক ফসল উৎপাদন করছেন সেখানকার চিত্র উল্টো। দাম না পেয়ে হতাশ হচ্ছেন তারা। তাই মাঝখানে যে সকল মধ্যস্বত্বভোগী ভোক্তার পকেট কাটছে তাদের নিয়ন্ত্রণ করা না গেলে ভোক্তা কিংবা কৃষক কারোরই স্বস্তি মিলবে না। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। ঘনিয়ে আসছে ঈদুল আজহা, এরই মাঝে কোরবানির পশুর হাটের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এবার রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 20টি হাট বসতে যাচ্ছে। তবে বর্জ্য ব্যবস্থাপনা ও যত্রতত্র হাট বসে যাওয়া নিয়ে রয়েছে চ্যালেঞ্জ। আর জানাচ্ছেন সিউল আহমেদ। হাটের সরকারি মূল্য, শিডিউল মূল্য, পরিচ্ছন্নতা ফি সহ বিভিন্ন তথ্য নিয়ে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে দেখা যায় এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট বসছে, আর উত্তর সিটি কর্পোরেশন হাট বসছে 9টি। এরই মধ্যে কয়েকটি হাটে ইজারাদারের কার্যাদেশ দেওয়ার কাজও শেষ হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাটারা, সুতিখোলা খাল সংলগ্ন খালি জায়গা, কাউলা শিয়ালডাঙ্গার খালি জায়গা, উত্তর দিয়াবাড়ি 16 ও 18 নম্বর সেক্টরে বউবাজার মাঠ, বাড্ডা ইস্টার্ন হাউজিং, মিরপুর 6 নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং, মোহাম্মদপুর বসিলা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে খালি জায়গা, 44 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া ব্যাপারীপাড়া রহমাননগর আবাসিক প্রকল্পে এবং খিলক্ষেত মস্তুর চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গায় এবার হাট বসতে যাচ্ছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ এলাকা, পোস্তগলা শ্মশানঘাট সংলগ্ন আশেপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাব খালি জায়গায় হাট বসছে। এছাড়াও কমলাপুর স্টেডিয়ামের পাশে খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশেপাশের জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের পাশের জায়গায় হাট বসতে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানি হাটের প্রস্তুতি কার্যক্রম প্রায় শেষের দিকে। মেয়র জানান, বর্তমানে হাটের ইজারা নিয়ে কাজ করছেন তারা। এছাড়াও আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে হাটের বর্জ্য কত দ্রুত অপসারণ করা যায়। হাটের বর্জ্য এবং কোরবানির বর্জ্য অপসারণের যে আমাদের প্রস্তুতি কাজ, সেগুলো আমাদের এখন চলছে। আমরা এবার 10টির মতো হাট দিচ্ছি, 3টির মতো আমাদের বরাদ্দ প্রক্রিয়া প্রায় শেষ, বাকিগুলো আমরা নতুন করে ইজারা কার্যক্রম চলছে। এখন আমাদের বহর এবং আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা গতবার যেভাবে ঢাকাবাসীকে সুফল দিতে পেরেছি, এবার ইনশাআল্লাহ আরও সুন্দর, আরও সুষ্ঠুভাবে সুফল দিতে পারব। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 9টি হাটের ইজারা কার্যাদেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গাবতলী হাট নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও শেষ পর্যন্ত গাবতলীতে হাট বসতে যাচ্ছে। তবে ঢাকা আরিচা মহাসড়কের গাবতলী অংশের রাস্তা প্রশস্ত করায় এবার হাটের আকার কিছুটা ছোট হচ্ছে। এবারও উত্তর সিটির হাটগুলোতে থাকছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম। আমরা হাট নিয়ে সবসময় কিন্তু চ্যালেঞ্জ থাকে, বাট আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করি। গাবতলী হাটে 8 কোটি টাকা ছিল গতবার, এবারটা আমি পেয়েছি 20 কোটি টাকা। এটা নিয়ে কিন্তু অনেকে ট্রল করেছে যে গাবতলীর হাটে লস করব, উল্টা কিন্তু 12 কোটি টাকা লাভ করেছি। আমরা মনে করি যে আমরা হাটগুলোকে সুন্দর ম্যানেজমেন্ট করব। আমি নগরবাসীর সহযোগিতা চাই। এখানে কিন্তু আমরা ডিজিটাল হাট বসাচ্ছি, কারো ক্যাশ টাকা নিয়ে আসা লাগবে না।
রাজধানীর হাটগুলোর বর্জ্য ও হাটের পশুর স্থান কোনোভাবেই যেন পরিবেশের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেয় পরিবেশ মন্ত্রণালয়। জানান 2 সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করার কাজ চলছে। সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি এবং কিভাবে এটার দূষণটা কমানো যায়, কারণ এটা পরিবেশের উপরে তো অবশ্যই একটা বড় দূষণ। আর ঢাকার মতো একটা জায়গা যেখানে আমার অনেক কিছুই কিন্তু সীমিত আকারে আছে, সুতরাং এই বিষয়টা আমরা অবশ্যই দেখছি। এদিকে আফতাবনগরে 2টি হাট নিয়ে অনেক বছর যাবতই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছে। উচ্চ আদালতে হাটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে হাইকোর্ট আফতাবনগরে 2টি হাটের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন। রাজধানীতে এবার স্থায়ী এবং অস্থায়ী মিলে সর্বমোট 20টি হাট বসতে যাচ্ছে। 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাটগুলোর প্রস্তুতিও প্রায় শেষের দিকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, পরিবেশ মন্ত্রণালয় এবং 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে নির্ধারিত যে হাটের স্থান রয়েছে সেটি ব্যতীত অন্য কোথাও হাট বসানো যাবে না। যদি তার ব্যত্যয় ঘটে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। পশুখাদ্যের দাম বাড়ায় কাঁচা ঘাসের উপর নির্ভরতা বেড়েছে খামারিদের। উৎপাদন খরচ কমাতে কুমিল্লার খামারিরা জৈবিক উপায়ে বাণিজ্যিক ঘাসের চাষ করছেন। কোরবানির হাটে ক্রেতা চাহিদা মতো গবাদি পশুর যোগান দিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পশুপালনে বড় বিনিয়োগ নিয়ে যুক্ত হচ্ছেন প্রবাসীরাও। খালেদ সাইফুল্লাহর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ওজন স্কেলে তোলা হচ্ছে সুঠাম হৃষ্টপুষ্ট সার, ওজন 634 কেজি। কুমিল্লার বরুড়া উপজেলার বড়হাতুয়া গ্রামের এই খামারে এমন ষাঁড়ের সংখ্যা প্রায় 200টি। বর্তমানে গ্রাম ও শহরতলির খামারে কোরবানির জন্য গবাদি পশুর যত্নে বেশ ব্যস্ত খামারিরা। কুমিল্লায় খামার শিল্পে প্রবাসীদের বিনিয়োগও চোখে পড়ার মতো। সৌদি আরব প্রবাসী আবু হানিফ তার উপার্জনের বড় অংশ বিনিয়োগ করেছেন অ্যাগ্রো ফার্মে। কেমিক্যালযুক্ত খাবারের চেয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন কাঁচা ঘাসের উপর। আবু হানিফ মনে করেন দানাদার খাদ্য কমিয়ে পরিমাণ মতো কাঁচা ঘাস খাওয়ালে উৎপাদন খরচ কমে, পাশাপাশি পশু হয় চর্বিমুক্ত, সুঠামদেহী। আকাশচুম্বী দামে দানাদার খাওয়াইয়ে গরু লালন পালন করে আদৌ প্রফিট করা সম্ভব না। ঘাসটা দিলে কি হয়, গরুর যে কোয়ালিটিটা, যে মাংসের কোয়ালিটিটা ভালো থাকে। যদি আমরা গরুকে ঘাস দিতে না পারি তাহলে ওই গরুতে চর্বি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর মাংসের কোয়ালিটিটা তেমন ভালো থাকে না। বিগত সময়ের চেয়ে বেড়েছে ছোলা, ভুট্টা, ভুসি সহ দানাদার পশু খাদ্যের দাম। পশু লালন পালন করতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা। বাজারে পশুর ভালো দাম না পেলে অনেক খামারিই পড়েন অস্তিত্ব সংকটে। এমন অবস্থায় গবাদি পশুর উৎপাদন খরচ কমাতে খামারিরা চাষ করছেন নানা জাতের কাঁচা ঘাস। 1 বিঘা জমিতে ঘাস চাষে খরচ হয় 10 থেকে 15,000 টাকা, যা বিক্রি হয় 50 থেকে 55,000 টাকায়। নিজেদের প্রয়োজন মিটিয়ে মাঝারি ও বড় খামারিরা অতিরিক্ত ঘাস বিক্রি করে আয় করছেন বাড়তি টাকা। কোনো প্রকার ফিড বা কেমিক্যালের উপর নির্ভরশীল না। আমাদের 15 একরের মতো জমি আছে, ঘাসের জমি। ওই জমি থেকে আমরা 24 ঘন্টা ঘাস দিয়ে থাকি, 3 বার ঘাস দেই এবং কি দুবেলা দানাদার খাবার দেই। দেখাশোনা করি এবং ওষুধপত্র সব দিক দিয়ে খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে আমরা কাজ করতে আছি। কুমিল্লায় এবছর 35,000 ছোট বড় খামারি কোরবানির ঈদ ঘিরে 1,28,000 ষাঁড় ও 33,000 বলদ গরু লালন পালন করেছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় 6,000 গবাদি পশু। তাই খামারে চলছে শেষ মুহূর্তের পশুর যত্ন। পশুর শরীরের যথাযথ পুষ্টির যোগান নিশ্চিতে দৈনিক পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যুক্ত করার পরামর্শ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রান্তিক লেভেলে যারা খামারি আছে তারা আমাদের সম্পূর্ণ কিন্তু কুরবানি বেস কিন্তু গরুগুলো লালন পালন করা। যদি বাইরে থেকে গরুগুলো আসে সেক্ষেত্রে আমাদের দেশীয় গরুর যে থাকে এগুলোর উপরে একটা ইফেক্ট পড়ে যায়। আশা করি মালিক আমরা লাভবান করে দিতে পারবো যদি বাইরের গরু আমাদের দেশে না আসে। প্রতিটা খামারে প্রচুর পরিমাণে ঘাসের জমি তাদের চাষের আওতায় আনছে। কুমিল্লা যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই কারণে এখানে আমাদের কিন্তু সবগুলো হাটে সমান তালে এগিয়ে যায়। কোনো হাটে স্বল্পতা গত বছর আমরা লক্ষ্য করি নাই, ইনশাআল্লাহ এবার হয়তো বা সেটাই আমাদের থাকবে। কোনো হাটেই কোনো গবাদি পশু সংকট থাকবে না। কোরবানির বেশ আগেই এবার জমতে শুরু করেছে সাপ্তাহিক পশুর হাট। সীমান্ত জেলা কুমিল্লায় অবৈধভাবে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা।
ঘূর্ণিঝড় রিমালের উপকূল অতিক্রমের দুদিন পার হলেও এখনও বাধা যায়নি খুলনার কয়রার দশালিয়া বেড়িবাঁধ। লোকালয়ে এখনও চলছে জোয়ার ভাটা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার কয়রা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান রাজীব। রাজীব, ক্ষতিগ্রস্তরা কি সরকারের কোনো ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা, আর সবশেষ কি চিত্র দেখছেন জানাবেন। উজ্জ্বল, আমি এই মুহূর্তে রয়েছি খুলনার কয়রা উপজেলার যে দশালিয়া বেড়িবাঁধ, যেটি গত কয়েকদিন আগে ভেঙে গিয়েছে, সেই বেড়িবাঁধ এলাকাতে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারের আগে যখন ভাটি ছিল তখন স্থানীয় বা গ্রামবাসী তারা কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই যে বেড়িবাঁধটি ভেঙে গিয়েছে সেই বাঁধটি তারা রিংবাঁধ দিয়ে সেটি রক্ষা করার চেষ্টা করছিলেন। যদিও সেই শেষ রক্ষাটা আসলে হয়নি। তারা বাঁধার ঠিক শেষ হওয়ার কিছু আগে মুহূর্তেই জোয়ার শুরু হয় এবং সেই জোয়ারে আবারও সেই বাঁধটি কিন্তু ভেঙে গেছে। তো তাদের যে সারাদিনের যে চেষ্টা সেটি কিন্তু ব্যর্থ হয়েছে। এখানকে তারা অভিযোগ করছিলেন যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাদের যে বালুর বস্তা এবং বালিগুলো দেওয়ার কথা ছিল সেগুলো তারা ঠিকমতো পায়নি, যে কারণে আসলে সময় মতো আসলে এই বাঁধটি যে রিং বাঁধটি দিয়ে তারা বাঁধতে চেষ্টা করেছিলেন সেটি তারা বাঁধতে পারেনি। আর স্থানীয় যে মানুষেরা এখানে 4টি গ্রামের প্রায় 5 থেকে 7 হাজার মানুষ তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তাদের বাড়ি ঘরে এখনও জোয়ার ভাটি চলছে। আমরা এখানে কয়েকটি বাড়িতে গিয়েছিলাম, অনেকের বাড়িতে রান্না হয়নি, দুপুরের খাবার নেই। আমরা এমন কয়েকটি বাড়ি কিন্তু ঘুরে দেখেছি। কিন্তু এখানকার জনপ্রতিনিধিরা বলছেন তাদেরকে ত্রাণ যে সহযোগিতা করা হচ্ছে। একই সাথে আজকে সকালবেলায় এই এলাকাটি পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। তিনি কিন্তু হেলিকপ্টার যোগে এই এলাকাটি পরিদর্শন করে দেখেছেন। একই সাথে এখানকার যে কপোতাক্ষ ডিগ্রি কলেজের যে মাঠ রয়েছে কয়রার, সেখানে তিনি অবতরণ করেন এবং সেখানে কিন্তু এখানকার স্থানীয় জনগণের মাঝে কিছু মানুষের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং একই সাথে এখানে বসে বলেছেন যে এই যে বাঁধ রক্ষা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবেন, তারপরে তারা এই এলাকার মানুষের জন্য কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন। এছাড়া এই যে এলাকাটি আমি এখন রয়েছি এটি মূলত একেবারে নদীর ধারে। এখানকার মানুষের যে ক্ষয়ক্ষতি, আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অবর্ণনীয় এবং প্রতি বছর এই বাঁধটি ভাঙছে। গত আমপানের সময় মূলত এই বাঁধটি ভেঙেছিল এবং ঘূর্ণিঝড় আমপানের পরবর্তী সময়ে এই বাঁধটি সংস্কারের জন্য বেশ কিছু টাকাও কিন্তু বরাদ্দ হয়েছিল। আমরা এসে দেখেছি এখানে পানি উন্নয়ন বোর্ডের ব্লকের কাজ চলছে। একই সাথে জিও ব্যাগের যে বস্তা সেগুলো দিয়ে এই বাঁধটি কিছুটা মেরামত করা হয়েছিল। কিন্তু সেই মেরামত করা বাঁধটিও এই যে ঘূর্ণিঝড় রিমালের সময় কিন্তু টিকলো না, সেটি আবারও এই একই জায়গাতে ভেঙে আবারও নতুন করে এই নতুন যে গ্রাম সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এখানকার মানুষ বলছেন দীর্ঘদিন ধরে তারা এই ভোগান্তির মধ্যে রয়েছেন, অথচ এই যে বাঁধটি সেটি স্থায়ীভাবে সংস্কার করা হচ্ছে না এবং এই যে বাঁধটির যে কার্যক্রম চলছে সেটি অত্যন্ত ধীর গতিতে। এই ধীর গতিতে চলার কারণে আসলে তাদের এই ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তারা যেটি বলছেন যে এই বাঁধটি যদি সংস্কার করা যায় তাদের ভোগান্তি যেমনটি কমবে, সরকারের ব্যয় যেমন কমবে, একই সাথে এই অঞ্চলের মানুষ রক্ষা পাবে যদি বাঁধটি স্থায়ীভাবে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা যায়। তো এই ছিল আমার কাছে খুলনার কয়রা থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল। যুক্ত ছিলেন হাসান রাজীব। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দক্ষিণাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি। বরিশালে এখনও তলিয়ে আছে আউশের বীজতলা ও সবজি ক্ষেত। দিশেহারা ক্ষতিগ্রস্ত হাজারো কৃষক। এমন অবস্থায় কৃষকদের উৎসাহিত করতে ভর্তুকির পাশাপাশি প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। রোববার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সঙ্গে ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস, যাতে ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা। বরিশালের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় ফসলি জমি, সড়ক আর বাড়িঘর। কিছু এলাকা থেকে পানি নামলেও এখনও ডুবে আছে আউশের বীজতলা। পানির উপর কিছুটা জেগে থেকে অস্তিত্ব ও অসহায়ত্বের জানান দিচ্ছে পুঁই, ঢেঁড়স, চিচিঙ্গা ও বাড়তে থাকা পাটের চারা। এমন অবস্থায় দিশেহারা হাজারো কৃষক। সারা তো ফালাইছি, সারা তোমার এই পানির তলে সব। ঘূর্ণিঝড় বৃষ্টির কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। পুঁই শাক, রেহা, পাটের শাক, কলমি শাক। পানিটা না নামে তবে এই কৃষক আমরা যারাই এইটা করছি সকলেই আমরা লসের মুখে আছি। ঘূর্ণিঝড় রিমাল আর অতিবর্ষণ দুইয়ে মিলে বরিশালে ফসলের ক্ষেতে ক্ষতি হয়েছে ব্যাপক। যেমন ক্ষতি হয়েছে আউশে, তেমন ক্ষতি হয়েছে এই শাকসবজিতে। আউশে ক্ষতির পরিমাণ শতকরা 80%, আর শাকসবজিতে একেবারে কম নয়। এত ক্ষতি হলেও কৃষকের জন্য নেই কোনো শস্য বীমা। বিষয়টি এখন সময়ের দাবি। কৃষি কর্মকর্তারা জানান, দ্রুত পানি নামলে কমতে পারে ক্ষতির পরিমাণ, তা না হলে ভেঙে যাবে কৃষকের স্বপ্ন। কোথাও কোথাও
1 থেকে 3 ফুট পর্যন্ত পানি রয়েছে এবং এখানে পানি যদি খুব দ্রুত সরে না যায় তো আমরা ক্ষতির আশঙ্কা করছি। আর যদি 3 দিনের মধ্যে পানি সরে যায় তাহলে আমাদের ক্ষয়ক্ষতি কমে আসবে। আমাদের এই পর্যন্ত 2349 হেক্টর আমাদের আবাদ হয়েছে। আমাদের টার্গেট হলো 12,000 হেক্টরের মতো। তো এর মধ্যে 80% আমাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কৃষকদের পাশে সবসময় আছি। আমরা প্রণোদনার ব্যবস্থা আছে, আমরা এই আউশেও প্রণোদনা দেওয়া হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলারই একই অবস্থা। আউশের বীজতলা সবজির পাশাপাশি নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন ফসল ও পানের বরজ। ক্ষতির দিকটা আমরা 100% এস্টিমেটটার উপরে করব এবং এটা টাকার অঙ্কে আমরা মূল্য করব। তবে এমনি বলা যায় যে এটা কোটি টাকা ছাড়িয়ে যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের উপরে একটা ইফেক্ট পড়বে এবং পাশাপাশি যে উৎপাদন যদি না হয় তাহলে ভোক্তার উপরেও একটা ইফেক্ট পড়বে। কয়েক দশকে ঘূর্ণিঝড়ে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলের কৃষি, যার বিরূপ প্রভাব পড়ে খাদ্য উৎপাদন ও কৃষকের উপর। তাই কৃষির প্রতি আগ্রহ ধরে রাখতে ভর্তুকির পাশাপাশি প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তারা যেন ঋণের কারণে ঋণে জর্জরিত না হয়ে যায়, কারণ এর ফলে যেটি হবে তারা কিন্তু কৃষিকাজ থেকে যে উৎসাহ সেই উৎসাহ কিন্তু তারা পাবে না। তাই সরকারের উচিত ইমিডিয়েট ভিত্তিতে যে তা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি একটি নিরূপণ করা এবং সেই অনুযায়ী তাদেরকে আর্থিক যত রকমের সুবিধা সে সুবিধা প্রদান করা। এবার বিভাগে 4000 হেক্টরের বেশি জমিতে ছিল আউশের বীজতলা, যা দিয়ে 2,20,000 হেক্টর জমিতে আউশের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। এছাড়া 47,400 হেক্টর জমিতে ছিল নানা ধরনের শাক ও সবজি, যার বেশিরভাগই নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। ঘূর্ণিঝড়ের আঘাতে পিরোজপুরের 6টি ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন মঠবাড়িয়া, বাগেরহাট, ভান্ডারিয়া, খুলনা রুট সহ 10টি রুটের যাত্রীরা। ফেরি যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। সড়ক ও জনপথ বিভাগ বলছে জেলার সকল ফেরিঘাট মেরামতে সময় লাগবে আরও কয়েকদিন। ইমন চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড পিরোজপুরের উপকূলীয় অঞ্চল। চরখালী ফেরিঘাট এলাকার প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। পানিবন্দী হয়ে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা। এখন পর্যন্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি সহকারে চেয়ারম্যান, মেম্বার, ঠিক আছে, যারা আছেন ওনারা এখন পর্যন্ত এখানে এভাবে পরিস্থিতির শিকার হয়ে এভাবে এখানে আসেনি এখন পর্যন্ত। সব খসায় ধুয়ে লই গেছে। এখন আমরা যে বাচ্চা কাচ্চা লাগিয়ে রানগে খামো এরকম কোনো কায়দা নাই। পানিতে বেরিবাদ তো ভাঙছে, আবার ওই বাড়িঘর ভেঙে গেছে সবকিছু, আর গাছপালা পড়ছে। টানা দুদিনের বৃষ্টি ও ঝড়ে জেলার 4টি নদীর 6টি ফেরিঘাটের বেহাল দশা। দুপাশে সড়ক ভেঙে বিধ্বস্ত জেলার সব ফেরিঘাট। বন্ধ রয়েছে পিরোজপুরের সাথে খুলনা, বাগেরহাট সহ 10টি রুটের ফেরি চলাচল। ফলে ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদীপথে গন্তব্যে যাচ্ছেন কয়েক লাখ যাত্রী। এতে একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে বাড়ছে সময়। এই অবস্থায় দ্রুত ফেরি চালুর দাবি যাত্রীদের। আগে আমাদের যাইতে লাগতো 10 টাকা, এখন আমাদের এই ভোগান্তের কারণে ট্রলারে লাগতেছে 50 টাকা। এটা আমরা দ্রুত এই সংস্কার চাই। রিক্স নদীপথে ট্রলারে তো উঠতেই আমার খুব তারপর বাধ্য হয়ে যাইতে হচ্ছে। ট্রলারে ঝুঁকি নিয়ে এপার থেকে ওপার পার হতে হচ্ছে, তারপরে এখানে ডাবল কস্টিং দিতে হচ্ছে। শুধু ফেরিঘাটই নয়, রিমালের তাণ্ডবে ভেঙে গেছে ঘাটের আশেপাশের শতাধিক দোকানসহ নানা স্থাপনা। ঘূর্ণিঝড়ে আমাদের এই যে ফেরিঘাটের প্রায় 40টা দোকান ক্ষতি হয়ে গেছে। সমস্ত মালামাল বাঁচিয়ে গেছে, কিন্তু আমাকে জীবন লই আমরা বাঁচাবার জন্য আমরা খুব তাড়াহুড়ো ছিলাম। দক্ষিণে বাঁচাছে এককালে ধ্বংসী, সব ঘর দুয়ার মালামাল সব ধ্বংসী গেছে। সারা রাত এবং সারাদিন 24 ঘন্টা বৃষ্টিতে আমরা ভিজছি, আর দেখছি যে কি অবস্থা। আমরা খালি আফসোস করছি, কিছু করার কিছু আমাদের ছেলে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলায় ক্ষতির পরিমাণ 10 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত এসব ফেরিঘাট পুরোপুরি চালু করতে আরও 2 থেকে 4 দিন সময় লাগবে। ফেরিঘাটের আসলে দুই পাশের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে মেনলি ক্ষতিগ্রস্ত, তবে ফেরিগুলি সুরক্ষিত আছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বড় মাছ ফেরিঘাট ব্যতীত বাকি সবগুলি ফেরিঘাটই সচল করতে সক্ষম হব।
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা চলছে, আর এখন পর্যন্ত যে সকল আশ্রয় কেন্দ্রের লোকজন আছে আমরা তাদের মধ্যে আজকেও রান্না করা খাবার, শুকনা খাবার বিতরণ করে যাচ্ছি। দুর্যোগের ক্ষয়ক্ষতিটা প্রাথমিকভাবে কাটিয়ে উঠতে পারে সে কারণে সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সরকারি তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পিরোজপুরে মোট 4 জনের মৃত্যু হয়েছে। এখন পিরোজপুর। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে সব অনুসন্ধান শেষ করে মামলা করবে দুদক। এর আগে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ শেষ করা হবে। দুপুরে হাইকোর্টে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আরও জানান, বেনজিরের সম্পদ অনুসন্ধানে তাড়াহুড়ো করবে না দুদক। এদিকে জাতীয় পার্টির সংসদ সদস্য ABM রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রীর অস্বাভাবিক ব্যাংক লেনদেন নিয়ে কাজ করছে দুদক। উনি কিন্তু এখন আসামি হননি। আগামী 6 তারিখ প্রোটোকল নিয়ে আসবেন সেটা আমি জানি, আমার কাছে এই ধরনের ইনফরমেশন নেই। দুদককে যদি নির্দেশনা দেওয়া হয় একটি কমিটি করতে, অবশ্যই দুদক একটি কমিটি করবে, কমিটি করে দেখভাল করবে যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন যেটাকে বলে আপনার সন্দেহজনক লেনদেন হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে তৈরি এডিসের ঝুঁকি। রাজধানীর পূর্ব মেরুলবাড্ডা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে বাইজেদ সাদ। সাদ, পানি নিষ্কাশনের পর ডেঙ্গু প্রতিরোধে কি কি উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন? যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রিমাল শেষ হলো, এর পরবর্তীতে যেই এর প্রভাবে যে বৃষ্টি হয়েছে সেটির ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার যে ব্যবস্থাটি ছিল সেটি ঠিক করা হলেও এই পূর্ব মেরুলবাড্ডার যে এলাকাটি রয়েছে এখানকার আনন্দনগর এবং অন্যান্য যেই সব এলাকাগুলো রয়েছে সেই সব এলাকাগুলোতে কিন্তু এখনও পানি বিদ্যমান রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এখনও এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখনও ঘরবন্দি রয়েছেন, আর অনেকের বাসাবাড়ির মধ্যেও পানি ঢুকে গেছে যেটি এখনও নিষ্কাশন করা সম্ভব হয়নি। এর পেছনে প্রধান যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এখানকার যেই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি ঠিকঠাক না থাকা এবং সিটি কর্পোরেশনের মোটামুটি উদাসীনতা এখানে বিদ্যমান আমরা দেখতে পেয়েছি। এবং এর ফলে যেই জিনিসটি ঘটেছে সেটি হলো, যেহেতু আগে তীব্র তাপপ্রবাহ ছিল, তারপরে এই যে আবহাওয়াটা নেমে যাওয়া, অর্থাৎ 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার যে বিষয়টি রয়েছে এর মধ্যে কিন্তু এডিসের লার্ভার জন্ম নেওয়ার একটি সুযোগ থাকে এবং সেই সুযোগটি কিন্তু এই রাস্তা জলাবদ্ধতার কারণে তৈরি হয়েছে। একদিকে যেমন এলাকার লোকজন পানি থেকে যাওয়ার কারণে একটি বিপদের মুখে পড়েছেন বা তারা দুর্ভোগের শিকার হচ্ছেন, অন্যদিকে কিছুদিন পরই অর্থাৎ 2-3 দিন পরই কিন্তু এই আটকে থাকা যে পানিটি রয়েছে এই পানি থেকে কিন্তু এডিসের লার্ভা জন্ম নেবে এবং জন্ম নেওয়ার ফলে এই এলাকাবাসী কিন্তু চরম একটি দুর্ভোগের শিকার হবেন বলে তারা বলছেন। সেই সাথে আপনাকে ছোট্ট করে একটু আপডেট দিয়ে দিতে চাই, গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 6 জন এবং একই সময়ের মধ্যে একজন কিন্তু মারা গিয়েছেন। এবং গত 48 ঘন্টার যদি হিসাব দিতে চাই তাহলে গত 48 ঘন্টায় কিন্তু 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, অর্থাৎ এটি কিন্তু একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দিন শেষে। গত যেসব বছরগুলো ছিল সেই সব বছরের তুলনায় এই বছর কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা তুলনামূলক হারে বাড়ছে এবং এইভাবে যদি জলাবদ্ধতা থেকে যায়, সিটি কর্পোরেশনের যদি কোনো রকম উদ্যোগ না হয় সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ বাড়বে বলে আশা করছেন এলাকাবাসী। মেরুলবাড্ডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী বাইজেদ সাদ। খেলার খবর, বিশ্বকাপে নিজেদের ছোট ছোট ভুল ত্রুটি সংশোধন করে ভালো পারফরমেন্সেই মূল লক্ষ্য বাংলাদেশের। প্রথমবার বিশ্বমঞ্চে দলকে নেতৃত্ব দিতে পেরেও গর্বিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবির প্রকাশ করা এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন দলের কাপ্তান। আরও জানাচ্ছেন শরীফ রওশন। টি-20 বিশ্বকাপ খেলতে অন্য দলগুলোর চেয়ে সবার আগে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ। মার্কিনীদের আবহাওয়া, উইকেট সবকিছুর সঙ্গে নিজেদের ধাতস্থ করতে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে এবারই প্রথম বিশ্বমঞ্চে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর আগে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি কেমন তা নিজেই জানিয়েছেন বিসিবির প্রকাশিত এক ভিডিওতে। ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে এই ধরনের অপরচুনিটি আসে তাহলে তো ওই প্লেয়ারের জন্য অনেক গর্বের একটা ব্যাপার এবং অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। সো
পাশাপাশি যেটা আমার কাছে মনে হয় যে এই সময়টাকে এনজয় করতে চাই এবং টিমের হয়ে প্রত্যেকদিন কন্ট্রিবিউট করতে চাই, যে রেসপন্সিবিলিটিসটা আছে ওইটা ঠিকভাবে পালন করতে চাই। যুক্তরাষ্ট্রে পৌঁছে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে হতাশার হার। শেষ ম্যাচের জয়ে মুখ লুকানো গেলেও শান্ত বাহিনীর বর্তমান ফর্ম একেবারেই তলানিতে। সে অনুযায়ী বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছু করার আশাই হয়তো অনেক সমর্থকরাই ছেড়ে দিয়েছেন। অধিনায়কও অনেক বেশি আত্মবিশ্বাসী হতে চান না। যখন একটা বড় টুর্নামেন্ট খেলতে চাই অবশ্যই বড় ড্রিম নিয়ে যায়, বাট আসলে আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, আমাদের প্রিপারেশনটা ঠিক আছে কিনা, এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে কাজগুলো করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা আসবে। মাঠে পুরো দলকে পথ দেখানো শান্তই এখন দিশেহারা। দীর্ঘদিন তার ব্যাটে নেই বড় কোনো স্কোর। 20 ওভারের ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেললেও গেল 1 বছরের মধ্যে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র একবার। মাহমুদুল্লাহ, সাকিবদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় দল কতটা নির্ভর সে বিষয়েও কথা বলেছেন অধিনায়ক। কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশনের প্রয়োজন হয় তারা এগিয়ে আসেন। সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। সো অবশ্যই আমাদের টিমের জন্য একটা প্লাস পয়েন্ট। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতে খুব বেশি সময় পাবে না টাইগাররা। বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটিও হয়েছে হাতছাড়া। 1 জুন ভারতের মুখোমুখি লড়াইয়ে জানান দেবে হাতুড়ুর শিষ্যদের অবস্থান। শরীফ রওশন, এখন। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon tv।